ঢাকা উত্তর সিটিতে ফুট ওভার ব্রিজ নির্মাণে অনিয়ম 4 বছরে শেষ হয়েছে মাত্র 3টি। দরপত্র ছাড়াই ঠিকাদারকে কাজ দেওয়ার অভিযোগ। ডিসেম্বরে উৎপাদনে আসছে পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র। জাতীয় গ্রিডে যুক্ত হবে 1320 মেগাওয়াট। প্রকল্পের 86% কাজ শেষ। পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে উত্তাল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ, উদ্বিগ্ন শিক্ষার্থীরা। আতঙ্কের জনপদ ব্রাহ্মণবাড়িয়া, 6 মাসে প্রাণ গেছে 33 জনের। অপরাধ বাড়ায় চরম উৎকণ্ঠায় সাধারণ মানুষ, ব্যবস্থা নেওয়ার দাবি পুলিশের। এবং সামান্য বৃষ্টিতে কোমর সমান পানি ঢাকা উত্তর সিটির 11 নম্বর ওয়ার্ডে। রাস্তায় চলতে হয় নৌকায়, মেয়রের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। সকাল থেকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা। অনেক এলাকায় দেখা দিয়েছে যানবাহন সংকট, কোথাও পানি জমে তৈরি হয়েছে যানজট। সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। যুক্ত হচ্ছেন রাহাত। এই যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে রাস্তাঘাটের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এখন রয়েছে মালিবাগে এবং যেমনটি জানেন যে চলছে বৃষ্টিপাত। তো এই বৃষ্টিপাতের ক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর যেটি বলেছে সেটি হচ্ছে যে বঙ্গোপসাগরের মাঝারি বা নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাতটি আরো বেশ কয়েকদিন থাকবে। তো এই বৃষ্টিপাতের মাঝে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সবচেয়ে বেশি জনদুর্ভোগে পড়ে হচ্ছে সাধারণ জনতা। এই মুহূর্তে আমরা মালিবাগে আসার পথেও যেটি দেখতে পাচ্ছিলাম যে একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যেমনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ির একটি দীর্ঘ যানজট রয়েছে। এবং যেহেতু এই সময়টিতে সকল অফিসগুলোর তাদের যাত্রা শুরু করে এবং যারা রয়েছেন পথচারী তারা মূলত তাদের অফিসে বা গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যেই বের হন, তো সেক্ষেত্রে এখানে একটি যানজটের সৃষ্টি হয়ে যায়। এবং যখন এই যানজটের সাথে বৃষ্টিটি এসে যোগ হয় তখন কিন্তু ভোগান্তির মাত্রাটা আরো বেশ কয়েক গুণ আকারে বেড়ে যায় আমরা দেখতে পাচ্ছি যেটা। এবং লোকাল বাসগুলো বা অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেগুলো খুব অল্প সময়ের জন্য যখন থামে তখন সেখানে ওঠার জন্য একটি হুড়োহুড়ি পড়ে যায়, বা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এই বৃষ্টির মাঝে অনেক সময়ই ধরতে পারেন না। অন্যদিকে রিক্সা বা এই ধরনের যে ছোট যানবাহনগুলো রয়েছে যেগুলো দিয়ে মানুষ সাধারণত ছোট বা অল্প দূরত্বের যে জায়গাটুকু সেই জায়গা থেকে যেতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক রিক্সাওয়ালারা অনেক বেশি টাকা দাবি করছেন বা ভাড়া দাবি করছেন বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য। তো এই সামগ্রিক যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর সাথে যখন বৃষ্টি যোগ হয় তখন আসলে সেখানে ভোগান্তির মাত্রাটা আরো বেশ কয়েক গুণ বেড়ে যায়। যদিও এখন পর্যন্ত এখানে আমরা রাস্তায় জলাবদ্ধতা দেখতে পাইনি, কিন্তু জলাবদ্ধতা না থাকলেও যানজটের সাথে যখন বৃষ্টি যোগ হয় তখন পথচারীর সাথে সাথে যারা গাড়িতে রয়েছেন তারাও কিন্তু বেশ নানা ধরনের সমস্যায় পড়েন। এবং যখন রাস্তায় চলার পথে যে জায়গাগুলোতে কিছুটা খানাখন্দ রয়েছে বা একটু ভাঙা রয়েছে বৃষ্টির কারণে পানি দিয়ে যেহেতু সেই জায়গাগুলো পূর্ণ থাকে সেগুলো কিন্তু আসলে ড্রাইভাররাও ওভাবে বুঝতে পারেন না, বা পথচারী যারা রয়েছেন তারাও সেখানে তেমন ভাবে বুঝতে না পারার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা ছোটখাটো দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। এর বাইরে বৃষ্টি নিয়ে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে এই বৃষ্টির কারণে মানুষ এখনো দেখা যাচ্ছে যে বিভিন্ন ফুটপাথে তারা ভিড় করে আছেন বা দোকানের সামনে ভিড় করে আছেন, তারা তাদের গন্তব্যে কিন্তু সময় মতো পৌঁছাতে পারছেন না। তো বৃষ্টির যে খবরটি ছিল সেটি নিয়ে ঢাকার মালিবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাহাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, বৃষ্টিতে রাস্তাঘাটে তৈরি হয়েছে যানজট, এই বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী রাহাতের কাছ থেকে। ঢাকা উত্তর সিটির ফুট ওভার ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। 4 বছরে 36টি নির্মাণের কথা থাকলেও হয়েছে মাত্র 3টি। পছন্দের ঠিকাদারদের কোনো ধরনের দরপত্র ছাড়াই কাজ দিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, বিদ্যুতের লাইন অপসারণ ও জায়গা বুঝে না পাওয়ায় কাজ শেষ করতে পারেননি তারা। বিশেষজ্ঞরা বলছেন সিটি কর্পোরেশন আইন অমান্য করে অপরাধ করছে। নিয়াজ মোর্শেদের 2 পর্ব ধারাবাহিকের আজ থাকছে প্রথম কিস্তি। ঢাকা উত্তর সিটির 36টি ফুটওভার ব্রিজ প্রকল্পের 3টির কাজ সম্পন্ন হলেও বাকিগুলো রয়েছে ভিত্তি ও কলাম পর্যায়ে। আর 11টির জায়গা এখনও হস্তান্তর করতে পারেনি ডিএনসিসি। তবে এই প্রকল্পের আওতায় ছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে নৌকার আদলে তৈরি হওয়া আধুনিক ফুটওভার ব্রিজটিও, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল মেয়র আতিকুল ইসলাম।
এই ফুটওভার ব্রিজটি যে প্যাকেজের আওতায় ছিল তার ঠিকাদারি প্রতিষ্ঠান SM কনস্ট্রাকশন তাকে সময় অনুযায়ী কাজ শেষ করতে না পারার কারণে তার কার্যাদেশ বাতিল করে নতুন করে আবার দরপত্র ছাড়ে ডিএনসিসি। তবে দেশ টিভির অনুসন্ধানে মেলে মাইশা কনস্ট্রাকশন টেন্ডার নিষ্পত্তি হওয়ার 2 মাস আগে থেকেই তাদের ওয়ার্কশপে নৌকার আদল তৈরি করেছে। আপনাদের কাজ পেয়েছেন কার কাছ থেকে? এটা এখন বর্তমান তো মাইশা কনস্ট্রাকশন কাজ করতেছে। তাহলে এটা বসাবেন কবে সম্ভাবনা আছে? আমরা আগে সামনের মাসে মানে শেষের দিকে আর কি 25-27 তারিখের দিকে চিন্তা ভাবনা করতেছি। মাইশা কনস্ট্রাকশন কিভাবে দরপত্র ছাড়াই কাজ পেল সে বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির এই কর্মকর্তা জানান, সিটি কর্পোরেশন চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ বাড়াতেও পারে আবার কমাতেও পারে। ওনাদের সাথে আমাদের একটা প্যাকেজের চুক্তি ছিল, W1 প্যাকেজ। তো আমরা সেই কাজের আওতায় এটাকে আমরা ইনক্লুড করে ওই কাজটা ওনাকে আমরা করার জন্য রিভিশন করে দিয়ে দিয়েছি ওনার কাছে। নতুন প্যাকেজে একটা কাজ ঢুকাইতে পারবেন, নতুন একটা কাজ চাইলে আপনি এটা বাতিল করে দিতে পারবেন। যেমন আমাদের একটা প্যাকেজের কাজ আমরা চাইলে অন্য ঠিকাদারকে তার কাজের স্কোপ বাড়াইতে পারি। তবে পাবলিক প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ বলছেন, সিটি কর্পোরেশন নিজে পছন্দমতো প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্যই এই প্রক্রিয়ায় কাজ দিয়েছে, যা সম্পূর্ণ আইনবিরোধী। বিনা টেন্ডারে কাউকে কাজ দিতে পারেন কিনা? অ্যাবসলিউটলি নট, কখনোই সম্ভব না। এটা সিটি কর্পোরেশনকে আপনি জিজ্ঞেস করেন যে আপনাদের পাবলিক আইন এবং বিধিমালায় বা টেন্ডার ডকুমেন্টে কোথায় আছে আপনি বিনা টেন্ডারে একজনকে কাজ দিবেন? বিনা টেন্ডারে কাজ দেওয়ার কোনো সুযোগ নাই। কিছু কাজ আছে ডাইরেক্ট প্রকিউরমেন্ট করা যায় ইমার্জেন্সি ক্ষেত্রে, সেটা 25,000 টাকার কাজ পর্যন্ত আপনি করাইতে পারেন। 2020 সালে 319 কোটি টাকার ট্রাফিক অবকাঠামো প্রকল্প হাতে নিয়েছিল ডিএনসিসি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। শেষ পর্যন্ত ছাগল কানতে এলো সাবেক পুলিশ প্রধান বেনজিরের নাম। মূলত তার ছত্রছায়া থেকে বেপরোয়া হয়ে ওঠেন সাদিক এগ্রোর মালিক ইমরান। বছরের পর বছর এগ্রোর নামে চালাতে থাকেন অবৈধ কার্যক্রম, আর তার অবৈধ কাজের বৈধতা দিতেন প্রাণী সম্পদ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকরা। কোনো ক্ষেত্রে সাদিক এগ্রোর প্রচারণার মাধ্যমও হয়েছেন তারা। আর নিষিদ্ধ গরু আনা থেকে বিক্রি পর্যন্ত সম্পৃক্ততা মিলেছে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের ভাতিজা শাকিরের। এম এ আজিমের রিপোর্ট। নানা কারণে দেশের অনেক খামারির অবস্থাই এখন হিমশিম। সেখানে যেন আঙুল ফুলে কলাগাছ হচ্ছে সাদিক এগ্রো। কিভাবে সম্ভব হচ্ছে এটি? এলিট ফোর্স র্যাবের প্রধান থাকা অবস্থায় বেনজির আহমেদের আসা যাওয়া শুরু হয় সাদেক এগ্রোতে। কৌশলে সম্পর্ক বাড়াতে বেনজিরকে গোপালগঞ্জে সাভানা ডেইরি ফার্ম করে দেয় ইমরান। তার ছত্রছায়ায় শুরু করেন নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু আমদানি। সেখানে ব্যাপক অর্থের যোগান আসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের ইসলাম গ্রুপের এমডি ও তার ভাতিজা শাকির আহমেদের মাধ্যমে। আমেরিকা থেকে ব্রাহ্মা জাতের নিষিদ্ধ গরু আমদানির সময় ইমরানের সাথে দেখা যায় তাকেও। অ্যাগ্রো আর রেস্টুরেন্টের অনেক কার্যক্রমেই মেয়র আতিক ও তার ভাতিজা ছিলেন ইমরানের সাথে। নিজে ডেইরি ফার্মের সভাপতি হলেও দেশের দুধ উৎপাদন বাড়ানোর দিকে নজর না দিয়ে বিদেশ থেকে আনতে শুরু করেন উট, দুম্বা, উট পাখি সহ নানা প্রাণী, যা নিয়ে মিথ্যাচার করে লাখ টাকার পশুকে কোটি টাকায় বিক্রি শুরু করে ইমরান। না বাহিরে পাঞ্জাব থেকে চলে এসেছে এখানে। ভেজাল বিরোধী অভিযানে মাঠে সরব থাকলেও ইমরানের দুর্নীতি নিয়ে মুখে কুলু পেটেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অথচ গুলিস্তান থেকে কেনা ড্রেস পাকিস্তানি বলে বিক্রি করায় অভিযান চালিয়েছিল ভোক্তা, আর যশোর থেকে কেনা ছাগলকে পাঞ্জাবের বলে প্রতারণা করলেও উল্টো ইমরানের প্রশংসায় মাতেন খোদ মহাপরিচালকই। ডিজিটাল কাউবয় বা স্মার্ট কাউবয়ের পাশে বসে আছি এবং তিনি আমার খুব ভালো লাগছে। না আপনি এই যে একটা আলোচনার বিষয় আসছে যে 1 কোটি টাকার বংশীয় গরু, এটি তো আমরা গত বছরও এটা চিন্তা করিনি। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তর ব্রাহ্মা জাতের গরু আমদানি ও প্রজনন নিষিদ্ধ করলেও অধিদপ্তরের মহাপরিচালকই প্রচারণায় নামেন নিষিদ্ধ গরুর মাংসের। পানি কমে গেলে একটা সুবিধা, তার সেলফ লাইফ বেড়ে যায়, সহজে এটা পচে না। এবং এটা এখানে কিন্তু জবাই করার পরে চামড়াটা ছাড়ানোর পরে এসে খুব হাইজিনিক্যালি এখানে ঝুলাইয়ে 4 পিসেস করে 4টা খণ্ড করে এখানে ঝুলাইয়ে সেখানে একেবারে সুন্দরভাবে তারা যে করে থাকে। এই জায়গাটা চপিং করার জায়গায়
দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে সাদেক অ্যাগ্রোর এত আস্ফলনের পিছনে রয়েছে প্রভাবশালীদের সঙ্গে ইমরানের সখ্যতা। এদের কেউ কেউ এখান থেকে উপটৌকন হিসেবে নিয়েছেন গরু ছাগল, কারো সম্মানে আবার আস্ত গরু বা খাসির বারবিকিউ করেছেন ইমরান। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। এবার সাদেক অ্যাগ্রোর প্রতারণা আর দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। খামারটির নিষিদ্ধ ব্রাহ্মা গরু পাওয়ার বিষয়ে জানতে তারা অভিযান চালায় সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারেও। ইমরানের প্রতারণা আর হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হওয়ার একের পর এক সংবাদে তৎপর হয়ে উঠেছে দুদক। এম এ আজিমের আরেকটি রিপোর্ট। ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর একে একে বেরিয়ে আসতে থাকে সাদেক অ্যাগ্রোর নানা অনৈতিক কাজের ফিরিস্তি। একটি গরুর দাম 1 কোটি টাকা চাওয়ার পর এ নিয়ে শুরু হয় অনুসন্ধান। প্রশ্ন ওঠে, নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু কোথায় পেল সাদেক অ্যাগ্রো? এই প্রশ্নের উত্তর খুঁজতে সোমবার সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় দুদকের একটি টিম। অভিযান শেষে দুদক জানায়, নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু জব্দের পর তা কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের মাধ্যমে বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনকে দেয়া হয়েছিল সুলভ মূল্যে মাংস বিক্রি করার জন্য। কিন্তু সেটা কিভাবে সাদেক অ্যাগ্রোর হাতে পৌঁছালো তা জানতে তাদের এই অভিযান। সাদেক অ্যাগ্রোর নিকট কিছু গরু পরে বিক্রয় করছে এই ব্রাহ্মা প্রজাতির। এগুলো গরু সে কোথা থেকে পাইছে এবং আসলে কিভাবে, এইগুলো তথ্য সংগ্রহের জন্য আমরা এখানে আসছি। আমরা জানি যে এইগুলো গরু হলো রমজান মাসে করে দেওয়ার কথা, মানে জবাই করে বিক্রি করে দেওয়ার কথা। সরকারি এই খামার থেকে কিছু তথ্য উপাত্ত পাওয়ার পর তারা জানান, সাদেক অ্যাগ্রোর তথ্য উপাত্ত মিলিয়ে দেখার পর জানা যাবে প্রকৃত দোষী কারা। তবে কিছু গরু পাওয়া গেছে, তবে আমরা যাচাই করে এখন তথ্য দিতে পারবো। পরবর্তীতে বাউনিয়া এলাকায় সাদেক অ্যাগ্রোর খামারেও অভিযান চালায় দুদক। ছাগলকাণ্ডে আলোচনায় আসার প্রায় 2 সপ্তাহ পর অবশেষে অভিযানে বের হল দুর্নীতি দমন কমিশন দুদক। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দ্রুত গতিতে এগিয়ে চলছে পটুয়াখালীর তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের 86%। ডিসেম্বরে পূর্ণ উৎপাদনে এলে এ কেন্দ্র থেকে 1320 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, যা দেশের বিদ্যুৎ খাতের জন্য এটি মাইল ফলক বলে মনে করছেন প্রকল্প কর্মকর্তারা। সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। 2019 সালের 31 আগস্ট চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে 27,000 কোটি টাকা ব্যয়ে পটুয়াখালীতে শুরু হয় তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। করোনা সহ নানা প্রতিকূলতা কাটিয়ে ইতিমধ্যে শেষ হয়েছে টারবাইন, চুল্লি, কোল্ড স্টোর, স্টিল স্ট্রাকচার, বয়লার ও জেনারেটর বসানোর কাজ। বর্তমানে দ্রুত গতিতে চলছে কনস্ট্রাকশন ও রঙের কাজ। আমাদের চিমনি থেকে ধোঁয়া বের হচ্ছে, দ্যাট মিন্স এটা হচ্ছে বয়লার ইগনিশনের পরে যে এক্সজস্টটা যাচ্ছে। অপারেশনের জন্য আমাদের পুরো সিস্টেমটাই আমরা বলতে পারি রেডি। এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে 20 কিলোমিটার সঞ্চালন লাইন ও পার্শ্ববর্তী আমতলী উপজেলায় একটি সুইচিং স্টেশন তৈরি করা হয়েছে। এই সুইচিং স্টেশনের কাজ 92 ভাগ শেষ হয়েছে বলে জানান এই নির্বাহী প্রকৌশলী। এই 400 কেভি সুইচিং স্টেশনটা আমতলীতে আছে, এটার এখন টেস্টিং কমিশনিং চলছে, সেটার 92% কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা হয়ে গেলে আমরা যে পায়রা গোপালগঞ্জ ডবল সার্কিট ট্রান্সমিশন লাইন আছে 400 কেভি, এই ট্রান্সমিশন লাইনে রেডিয়াল ভাবে সংযুক্ত হব। 4000 বাঙালি ও 1500 চাইনিজ শ্রমিকের নিরলস প্রচেষ্টায় এগিয়ে চলছে প্রকল্পটির কাজ। এখন শেষ পর্যায়ের টেস্টিং ও কমিশনিং এর কাজ চলমান বলে জানান প্রকল্পটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী। এরই মধ্যে 86% কাজ সম্পন্ন বলে জানান তিনি। এই বছরের সেপ্টেম্বর মাসে আমরা আমাদের প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো বলে আশা রাখি, এবং ক্রমান্বয়ে ডিসেম্বর মাসের মধ্যে আমাদের দ্বিতীয় ইউনিট থেকে আরো 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হবে বলে আশা রাখি। এই প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হবে 1320 মেগাওয়াট, যা সরবরাহ শুরু হলে লোডশেডিং অনেকাংশে কমে যাওয়ার আশা দেখছেন প্রকল্প কর্মকর্তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।
প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে একযোগে কর্মবিরতি পালন করছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মবিরতিতে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরাও। শিক্ষক নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে তাদের এই আন্দোলন। মাজহুল ইসলামের রিপোর্ট। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি চলছে। কর্মবিরতির প্রথম দিনে সোমবার সকাল 10টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কলা ভবনের মূল ফটকের ভেতরে অবস্থান নেন। এদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের সকল কর্মসূচি থেকেও বিরত থাকেন। শিক্ষক সমিতির নেতারা বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতেই অর্থ মন্ত্রণালয় শিক্ষকদের উপর নতুন স্কিম চাপিয়ে দিয়েছে, যার ফলে বিদ্যমান নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অভ্যন্তরে থেকে কারা এটি ষড়যন্ত্র করছে, কারা বারংবার শিক্ষকদের রাজপথে ঠেলে দিচ্ছেন। সুতরাং এটি খুবই দুর্ভাগ্যের। আজকের আমি দাবি, আমাদের শিক্ষকদের দাবি, অবিলম্বে পে স্কেল দেওয়া হোক, উচ্চতর মর্যাদা দেওয়া হোক। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে উচ্চ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটি সুদূর প্রসারী নীল নকশার অংশ হিসাবেই এই কার্যক্রমটি, এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। এই বৈষম্যমূলক একপক্ষীয় এই প্রজ্ঞাপন বাতিল করুন। দ্বিতীয়ত হলো স্বতন্ত্র বেতন স্কেলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামো ঠিক করুন। একই দাবিতে কর্মবিরতি পালন করেছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তারা দাবি করেন, এমন হঠকারী সিদ্ধান্তে শিক্ষকরা নানা বৈষম্যের শিকার হবেন এবং মেধাবীরা এই পেশায় আসার আগ্রহ হারাবেন। এটা প্রত্যাহার যদি না করা হয় তাহলে ভালো শিক্ষার্থীরা শিক্ষক হবে না, আর ভালো শিক্ষার্থীরা শিক্ষক না হলে এই বিশ্ববিদ্যালয় না শুধু সারা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে। এদিকে শিক্ষকদের দাবিকে শিক্ষার্থীরা সমর্থন করলেও ক্লাস পরীক্ষা বন্ধ নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা দ্রুতই স্বাভাবিক হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীরা যে আন্দোলনটি করছে সেটি নিঃসন্দেহে যৌক্তিক। অন্তত পরীক্ষা যেগুলো আছে, এই পরীক্ষাগুলো যদি চলমান রাখা যেত তাহলে আমরা যে সেশন জটের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো উতরে যেতে পারতাম এবং এইটার প্রভাব দিন শেষে শিক্ষার্থীদের উপরে পড়তো না। স্যারদের যে আন্দোলন, যে পেনশন সুবিধা, এই পেনশন সুবিধাটা রাখা দরকার। কারণ আমাদের শিক্ষকদের যদি পেনশন সুবিধাটা না থাকে এই ফিল্ডে যে ভালো ভালো যে স্টুডেন্টগুলো তারা কিন্তু আসবে না। এর পাশাপাশি আমাদের যেটা হলো যে এখন ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা পড়াশোনা করি, আমাদের জন্য লাইব্রেরিটা খুলে দেওয়া হোক। আর আন্দোলনের সমন্বয়কারী বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন সমিতির নেতাদের দাবি, তারা দ্রুতই শিক্ষা কার্যক্রমে ফিরতে চান। তাই সরকারকে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বানও জানান তারা। আন্দোলন প্রলং করতে চায় না, আমরা কালকেই ক্লাসে ফিরে যেতে চাই। যদি সরকারের তরফ থেকে সদিচ্ছা নিয়ে এগিয়ে আসে, আমরা শিক্ষক মানুষ ক্লাসরুমে আমাদের বিচরণ করার কথা, গবেষণা কেন্দ্রে আমাদের বিচরণ করার কথা, সেখানে আমরা থাকতে চাই। আমরা আন্দোলন দীর্ঘায়িত হোক সেটা আমরা চাই না, এবং আন্দোলনে নতুন নতুন ডাইমেনশন ক্রিয়েট হোক সেটাও আমরা চাই না। গেল 13ই মার্চ প্রত্যয় স্কিম ঘোষণার পর আজ থেকে তা কার্যকর করে সরকার। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিল আদালত। ভোটের আগে এমন রায়ে রিপাবলিকান শিবিরে উচ্ছ্বাস। একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্কের জনপদ হয়ে উঠছে ব্রাহ্মণবাড়িয়া। পারিবারিক কলহ, গোষ্ঠীগত দাঙ্গা এবং আধিপত্য বিস্তার সহ তুচ্ছ ঘটনায় গেল 6 মাসে জেলায় প্রাণ গেছে 33 জনের। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উৎকণ্ঠায় মানুষ। বিচারহীনতার সংস্কৃতি ও হত্যার ঘটনা সামাজিকভাবে নিষ্পত্তি হওয়ায় অপরাধ বাড়ছে দিন দিন। যদিও পুলিশ বলছে বেশিরভাগ ঘটনায় আসামিদের আইনের আওতায় আনা হয়েছে। সহকর্মী মেহেদী নূর পরশের তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। গেল 5 জুন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিরোধে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় ব্রাহ্মণবাড়িয়ার সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের 2য় বর্ষের ছাত্রলীগ কর্মী আশরাফুর রহমান ইজাজকে। এ ঘটনায় ঘাতক জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি হাসান আল ফারাবি জয় গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্ত জালাল হোসেন খোকাসহ 15 আসামি।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রেশ না কাটতেই গেল 16 জুন আখাউড়ার রুটি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ আবুল হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিবেশীরা। পরে ঈদের দিন 17 জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় 7 জনের নামে মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ। এমন নানা ঘটনায় শুধু জুন মাসেই প্রাণ গেছে 6 জনের। পুলিশের তথ্য মতে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত পূর্ব শত্রুতার জের ধরে 10 জন, আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দাঙ্গায় 5 জন, চুরি ও ছিনতাইয়ের ঘটনায় 5 জন, পারিবারিক কলহে 6 জন, আর্থিক লেনদেন নিয়ে 4 জন এবং জমি দখলকে কেন্দ্র করে 2 জন সহ হত্যার শিকার হন 33 জন। নৃশংস এসব হত্যাকাণ্ডে চরম উৎকণ্ঠায় সাধারণ মানুষ। নিহতদের স্বজনদের অভিযোগ, এসব ঘটনায় মামলা হলেও অধিকাংশ আসামি থাকছে ধরাছোঁয়ার বাইরে। এতে নিরাপত্তাহীনতার পাশাপাশি সুষ্ঠু বিচার নিয়েও সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। আমার ছেলেটাই ছিল বেঁচে থাকার অবলম্বন, তুচ্ছ একটা ব্যাপার নিয়ে প্রকাশ্যে আমার ছেলেটার গুলি করে মারছে। আইন শৃঙ্খলা বাহিনী যদি তৎপর হয়, এই বিশৃঙ্খলা থেকে, এই ধরনের থেকে সমাজটা বেঁচে যাবে। কুরবানির গরু উপলক্ষে একটা তুচ্ছ ঘটনা নিয়ে আমার ভাইকে নির্মমভাবে প্রকাশ্য আমার বাড়িতে কুবায়া হত্যা করিয়াছে। চোখের জল ফুরিয়ে যাচ্ছে আমার বাবার খুনিদেরকে পাইতেছি না। সচেতন মহল বলছে রাজনৈতিক আশ্রয় ও পুলিশি তদন্তে ধীরগতির পাশাপাশি গ্রাম্য মোড়লরা হত্যাকাণ্ডের ঘটনা সামাজিকভাবে নিষ্পত্তি করায় দিন দিন বাড়ছে এমন অপরাধ। আইনকে পাশ কাটিয়ে সামাজিকভাবে মীমাংসা করার ফলে কিছুদিন পর পরে এই ধরনের ঘটনা ঘটছে। মীমাংসার কারণে কিন্তু আইনের আওতায় তাদেরকে আইনের বিচার করা সম্ভব হচ্ছে না, যে কারণে আপনার অপরাধের প্রবণতাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে পুলিশ বলছে 31 হত্যা মামলার 29টি ঘটনায় জড়িত 57 আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। 29টি খুনের ঘটনায় উদ্ঘাটিত হয়েছে এবং এর সাথে সংশ্লিষ্ট যারা, অর্থাৎ মূল অভিযুক্ত যারা, তাদেরকে আমরা গ্রেফতার করে কোর্টে প্রেরণের সমর্থ হয়েছি। শিক্ষা সংস্কৃতির জনপদ ব্রাহ্মণবাড়িয়া নিরাপদ করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ চান বাসিন্দারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। সিটি কর্পোরেশনের বাসিন্দা, তবে প্রায় সময় রাস্তায় চলতে হয় নৌকা নিয়ে, বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 11 নম্বর ওয়ার্ডের কথা। গণস্বাক্ষর দিয়ে জানালেও টনক নড়েনি মেয়র আতিকের। কাউন্সিলরও বলছেন ওয়ার্ডটির প্রতি উদাসীন মেয়র নিজেই। এম এ আজিমের রিপোর্ট। বৃষ্টি নেই, তবুও রাস্তায় জমে আছে পানি। পিচ ঢালাই রাস্তার উপর ইট রেখে চলতে হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 11 নম্বর ওয়ার্ডের আনসার ক্যাম্প থেকে ছাপাখানা মোড় পর্যন্ত সড়কটিতে। আর 2-1 ঘন্টা বৃষ্টি হলে পরিণত হয় খালে। কোমর সমান পানি হওয়ায় তখন চলাচলের একমাত্র মাধ্যম হয়ে যায় নৌকা। টানা একদিনের বৃষ্টি হলে জলাবদ্ধতা থেকে যায় সপ্তাহব্যাপী। তখন ভোগান্তির শেষ থাকে না এলাকাবাসীর। সমস্যার সমাধানে শুধু মৌখিক নয়, গণস্বাক্ষর দিয়ে লিখিতভাবে সিটি কর্পোরেশনকে জানালেও মেলেনি প্রতিকার। 5 মিনিট যদি বৃষ্টি হয় ভালোভাবে, তাহলে পুরো এরিয়াটা মাঝামান পানি হয়ে যায়। মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না। এমনকি এই রাস্তায় এমন বৃষ্টি হয়, বৃষ্টি হলে নৌকা পর্যন্ত চলে। অনেক সমস্যা। আমরা এই যে বৃষ্টি একটু হলে আর কি বাসা থেকে বের হতে পারি না। হাঁটু সমান পানি হয়ে যায়, পানি জমা থাকে, 2-1 দিনে আর কি কমে না পানি। এখানে নৌকা চলার মতো পানি জমে, আর এই পানিটা যেতে অন্ততপক্ষে 20 ঘন্টা টাইম লাগে। ওয়ার্ডটির অনেক সড়কই এখনো খানাখন্দে ভরা। কিছু স্থানে সংস্কারের নামে খুঁড়ে রাখা হয়েছে মাসের পর মাস, যা ভোগান্তির আরেক কারণ। এখন রাস্তায় যে পাইপগুলো আসলো, এই পাইপগুলোর কি কাজ করাইবো না সরকার? পাইপগুলো নিয়ে গেল কেন? কাজ ওই যে আসে যায়, এই মাটিগুলো পর্যন্ত সরাচ্ছে না। পিছল মাটি অনেকেই আহত হয়েছে পইরা। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দায় চাপালেন মেয়রের উপর। জানালেন অপরিকল্পিতভাবে বসতি গড়ে ওঠায় সমাধান সহজ নয়। আমাদের দৌরাত্ম মেয়র পর্যন্ত। আমরা এইগুলি নিয়ে মেয়র মহোদয়কে বারবার বলতে চাই, বলি, প্রতি মুহূর্তেই বলি, প্রত্যেকটা বোর্ড মিটিংয়ে বলি। উনিও বলতে চান যে রাষ্ট্রের মূল পরিকল্পনার মধ্যে যখন আসবে তখনই
আমরা এইগুলি। তো এই জন্য আমরা কিন্তু একটা কাজ করছি, সেটা হলো আমাদের জোন 4 হলো এই সমস্যাটা বেশি, 7টা ওয়ার্ড। এটা নিয়ে মেয়র মহোদয় আলাদাভাবে আমাদের এই মিটিং করছে। স্থানীয়রা নিজস্ব জমি ছেড়ে দিয়ে রাস্তা প্রশস্ত করলেও ড্রেনেজ ব্যবস্থার এখনও উন্নয়ন করেনি সিটি কর্পোরেশন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। মাছ মাংসের বাজারের খবর জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, আজকে বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আর দরদাম সম্পর্কেও আমাদেরকে জানাবেন। লিনিয়া, আমি আপনাকে জানাতে চাই যে নিত্য পণ্যের বাজারের মতো কিন্তু মাছ মাংসের যে বাজার সেটিও কিন্তু একই অবস্থা ধারণ করেছে, যে প্রতিদিনই কিন্তু সবকিছুর দাম কিন্তু হু করে বাড়ছে। আমি যদি আপনাকে একটু জানাতে চাই যে গত রোজার ঈদের আগে যে গরুর মাংসের দাম ছিল 600 থেকে 650 টাকা বিভিন্ন বাজারে, সেটি কিন্তু রোজা বাড়ার সাথে সাথেই আমরা কিন্তু দেখতে পেয়েছি যে গরুর মাংসের দাম কিন্তু সেটি 720 থেকে 750 টাকায় রূপ ধারণ করে, এবং সেটি কিন্তু গত 3 মাস যাবৎ একই অবস্থা আছে এবং কোনো বাজারে কিন্তু 720 থেকে 750 টাকার নিচে গরুর মাংস মিলছে না। আর খাসির মাংসের যে দাম সেটি কিন্তু 1000-এর ঘর অনেক আগেই পেরিয়েছে। বর্তমানে খাসির মাংস 1100 থেকে 1150 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও আমি যদি আপনাকে একটু জানাতে চাই যে সোনালী মুরগি সেটি কিন্তু 300 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। মানুষ যে সবচেয়ে বেশি যে কিনে ব্রয়লার মুরগি সেটিও কিন্তু 160 টাকায়। এছাড়াও যদি আমি আপনাকে মাছের বাজার সম্পর্কে একটু বলি, মাছের বাজারে যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছও কিন্তু 1200 টাকার ইলিশ মাছ কিনতে হচ্ছে 2000 টাকায় কেজি করে। আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে বর্তমানে কিন্তু মাছের বাজার কিন্তু খুব বেশ একটু চড়া। রুই মাছ কিন্তু মিলছে 300 থেকে 350 টাকা কেজি, পাঙ্গাস মাছ মিলছে 160 থেকে 70 টাকা কেজি। এছাড়া তেলাপিয়া মাছ কিন্তু পাওয়া যাচ্ছে 180 থেকে 200 টাকা, এবং ট্যাংরা মাছ কিন্তু মিলছে 450 টাকায়। আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে মাগুর মাছও কিন্তু কিনতে হচ্ছে 400 টাকা। এছাড়া যে ছোট মাছ যে রয়েছে, ছোট মাছও কিন্তু কিনতে হচ্ছে 500 থেকে 550 টাকা কেজি। সবকিছু মিলিয়ে মাছ মাংসের বাজার দর কিন্তু ভালো নেই, এক ধরনের নাবিশ্বাস চলছে। সাধারণ যারা বিক্রেতারা বলছেন তারা বলছেন যে ক্রয় ক্ষমতা ক্রয় করতে কিন্তু আমাদের বেশি দিতে হচ্ছে, যার কারণে আমরা বিক্রয় করতে হচ্ছে বেশি। আমরা যারা বিক্রেতা তাদের সাথে ক্রেতার সাথে কথা বলছি, ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণেই এক এক বাজারে এক এক ধরনের দাম নেওয়া হচ্ছে। তাই জামালপুরবাসীরা আবেদন করেছেন যে দ্রুত সময়ের মধ্যে বাজার মনিটরিং ব্যবস্থা যাতে করা হয়। একমাত্র বাজার মনিটরিং এর মাধ্যমেই সম্ভব দ্রুত সময়ের মধ্যে এই বাজারে স্বস্তি ফেরানো। লিনিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মেহেদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, জামালপুর থেকে মেহেদি সহকর্মী জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবরাখবর। আমরা সবজির বাজার পরিস্থিতি জানবো। দর্শক, সবজি বাজার নিয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, আমরা যেমনটা জানি যে মাছ মাংসর অনেক দাম, আসলে আকাশ ছোঁয়া দাম বেড়ে গেছে। আপনি জানাবেন সবজির বাজারে কি অবস্থা? ধন্যবাদ লিলিয়া। তো কিছুতেই কিন্তু স্বস্তি ফিরছে না মানিকগঞ্জের সবজি বাজারে। প্রায় সবজির দামই কিন্তু প্রতিনিয়ত হু হু করে বেড়ে চলেছে। তো গত এক সপ্তাহে প্রায় সব সবজির করলা, বেগুন, মূলা, শসা থেকে শুরু করে সকল সবজির কিন্তু বাজার কিন্তু চড়া। তো আজকে করলার বাজার যাচ্ছে 60 টাকা, বেগুন 60 টাকা, মূলা 60 টাকা, শসা 60 টাকা, পটল 60 টাকা। সব মিলে বলা যায় যে 50 টাকার নিচে কিন্তু কোনো প্রকারই সবজি মিলছে না। তো আমরা যেটা কথা বলে জানতে পেরেছি, ব্যবসায়ীরা যেটি বলছেন যে বাজারে সবজি সরবরাহ কম থাকার কারণে এই সবজির দাম কিছুটা বেড়েছে। তো আরেকটা জিনিস যেটা বলতে চাই যে পাইকারি বাজারে যে আড়তগুলো তো রয়েছে, সেখানে যে দামটা রয়েছে সেখান থেকে খুচরা বাজারে আসলে কিন্তু কেজি প্রতি 15 থেকে 20 টাকা পার্থক্য সৃষ্টি হয় এবং দামটা বাজারে বেড়ে যায়। তো সেক্ষেত্রে সাধারণ ভোক্তারা এবং নিম্ন আয় এবং মধ্য আয়ের মানুষ যারা বলছেন যে যেভাবে সবজির দাম বেড়ে চলেছে, এতে করে তাদের কিন্তু অনেকটা বাজারে আসলে দীর্ঘশ্বাস ফেলতে হচ্ছে এবং তারা অনেকটা অসহায় হয়ে পড়েছেন। তো আমরা আরো যেটি জানতে পেরেছি যে এই আগে যে তাপদাহ গেল এবং এই বৃষ্টি যে হচ্ছে কিছুদিন যাবত, তো এই বৃষ্টি যদি অনাবরত চলতে থাকে তাহলে সবজি বাজারে আরো অস্থিরতা সৃষ্টি হবে বলে জানিয়েছে এবং বাজার সবজির দাম আরো বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এবং কৃষকরা।
তো আমরা আর যেটি ভোক্তারা যেটি বলছেন যে এই আলু, পেঁয়াজ এবং আদা, রসুন এগুলোর দামও কিন্তু আসলে বেড়েই চলেছে। তো বাজার মনিটরিং না থাকার কারণে এই অনেকটা খুচরা বাজারে এই পাইকারি বাজারের থেকে অনেকটাই দাম বেশি নিচ্ছে বলে অভিযোগ করেছেন। সেক্ষেত্রে ভোক্তারা বলছেন যে বাজার মনিটরিং যেন জোরদার করা হয়, তাহলে হয়তোবা বাজারে কিছুটা স্বস্তি ফিরতে পারে। এছাড়া আমরা আরো যেটি বলতে চাই যে কাঁচা মরিচের দাম যেভাবে হু হু করে বাড়ছে, এতে করে যে গত বছর যে 400, 500, 700 টাকা কেজি তো বিক্রি হচ্ছে, সেই ভাবেই কিন্তু এই কাঁচামরিচের দাম বেড়ে চলছে। আজকেও কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 টাকা কেজি। তো আমরা সব মিলিয়ে বলতে পারি যে বাজারে যে অস্থিরতা, এতে করে অনেকটাই নাভিশ্বাস এবং দীর্ঘশ্বাস ফেলছেন সাধারণ ক্রেতারা এবং সাধারণ ক্রেতারা যেটা বলছেন যে তারা যে আয়ের পরিমাণ যাদের যা ছিল এবং তাই আছে, কিন্তু ব্যয়ের পরিমাণটা প্রতিনিয়তই বাড়ছে, এতে করে হিমশিম খাল খেতে হচ্ছে তাদের সংসার চালানোর জন্য। তো আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং ভোক্তা অধিকারের যে সহকারী পরিচালক তার সাথে কথা বলেছি যে বাজার নিয়ন্ত্রণে তাদের কোনো ব্যবস্থা নেবেন কিনা। সেক্ষেত্রে তারা উত্তর বলছেন তারা বাজার মনিটরিং নিয়মিত করছেন এবং কিন্তু বাজার আর মনিটরিংটা জোরদার করবে বলে তারা জানিয়েছে। তো লিনিয়া এই ছিল আমার কাছে মানিকগঞ্জের সবজি বাজারের সর্বশেষ খবর। আলিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জের সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আলিম। কুষ্টিয়া এক প্রবাসীর 3 কোটি টাকার সম্পদ জোর করে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে বিদেশে থাকার সুযোগে দখল করে দিয়েছেন ভাড়া, এমনকি তার পরিবারের সদস্যরা বাড়ির সামনে গেলে দিচ্ছেন হত্যার হুমকি। এমন অবস্থায় বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা পাচ্ছে না ভুক্তভোগী প্রবাসীর পরিবারটি। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। বিদেশ থেকে আমি একটা 3 তলা বাড়ি দিয়েছি, আমি সেই বাড়ি হলো ভাড়া দিতে পারছি নি। সেই বাড়ি আজ 9 বছর, আজ এই চেয়ারম্যানের ছেলে রাজনী আমার বাড়ি দখল করছে। কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোপালপুর গ্রামের 21 বছর ধরে সৌদি আরবে থাকা প্রবাসী শেখ আব্দুল্লাহ। দীর্ঘদিন ধরে বিদেশে থাকার সুযোগে তার প্রায় 3 কোটি টাকা মূল্যের 3 তলা বিশিষ্ট বাড়ি সহ জমি জোরপূর্বক দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা রাজন মোল্লা। ঝুলিয়ে দিয়েছে তালা, দিয়েছেন ভাড়াও। এমনকি ওই প্রবাসীর পরিবারের সদস্যরা বাড়ির সামনে গেলেও মারধর সহ হত্যার হুমকি দিচ্ছেন ওই প্রভাবশালী রাজন মোল্লা। এমন অবস্থায় বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পাচ্ছে না ভুক্তভোগী প্রবাসীর পরিবার। আমি এ বিষয়ে কোর্টে রায় পাইছি, প্রশাসনের দিকটাও আমার পক্ষে আছে, কিন্তু আমি কোনো বিষয়ে কোনো কিছু বিচার পাচ্ছি না। আমরা কিছু বলতে গেলে আমাদেরকে হুমকি দিচ্ছে, মারে কাটা। আজ 10 বছর ধরে আমার ভাইটাও বিদেশ থেকে আসতে হচ্ছে না। স্থানীয়রাও বলছেন এই জমিসহ বাড়িটি সৌদি প্রবাসী শেখ আব্দুল্লাহর জোরপূর্বক দখল করে নিয়েছে প্রভাবশালী রাজন মোল্লা। জমি রাজন দখল করলে আছে, মানে ভাড়া উই দেয়, দিয়ে ও খায়। বিল্ডিংটা তো হচ্ছে যেই তালা মারুক না কেন, বিল্ডিংটা হচ্ছে শেকুর, এটা মালিক হিসাবে তারই, কোর্ট তাই বুঝবে, এটা অপরাধ আমি মনে করি। তবে জোরপূর্বক দখলের বিষয়টি অস্বীকার করে ওই প্রভাবশালী বিএনপি নেতা বলছেন 10 লাখ টাকার বিনিময়ে এই সম্পত্তি কেনার বায়নানামা করেছেন তিনি, তাই মেরেছেন তালা, দিয়েছেন ভাড়াও। এইটা অনেকজন টাকা পাবে, আমি তো একা তালা মারি নাই। আমার কাছে এসে বললো যে এটা বিক্রি করব, পরে উনি আমার কাছে 10 লাখ টাকা দিয়ে বায়না করছিল। আমি 10 লাখ টাকার বায়না করেছি। জি অবশ্যই, তা আপনারা আসলে দেখলে বুঝবেন। আর এ বিষয়ে পুলিশ বলছে এ ধরনের ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন তারা। এই ঘটনার যারা শাস্তির অপরাধ করেছে তারা যেন শাস্তির সম্মুখীন হয়, এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো এবং এই ব্যাপারে যতটুকু ব্যবস্থা আমাদের পক্ষ থেকে নেওয়ার আমরা ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, দ্রুত প্রবাসীর এই সম্পদ জবরদখল মুক্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চাই স্থানীয়রা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সংবাদ সকালে আরো যা থাকছে। বেলজিয়ামকে বিদায় করে ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, টাই ব্রেকারে স্লোভেনিয়াকে হারিয়ে শেষ 8-এ পর্তুগাল।
বিদেশি ফল আঙুর এখন চাষ হচ্ছে কুড়িগ্রামে। জেলার রাজারহাট, ফুলবাড়ী ও সদর উপজেলায় কয়েকজন কৃষক বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে সফল হয়েছেন। 40টি জাতের চারা লাগিয়ে প্রায় 20টি জাতের অধিকাংশ গাছেই এসেছে ফল। এদিকে জেলার মাটি উপযোগী হওয়ায় আঙুর চাষে সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। সহকর্মী জুয়েল রানার রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। বাঁশের মাচায় সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে লাল সবুজ রঙের আঙুর। 3 বিঘা জমির এ বাগানটি রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে। 1 বছর আগে রাশিয়া, ইউক্রেন সহ বিভিন্ন দেশ থেকে আনা এক কৃষকের কাছ থেকে চারা সংগ্রহ করেন এক উপসহকারী কৃষি কর্মকর্তা। বাইকুনোর, গ্রিনলং, ডিকসন, মুনরফ সহ প্রায় 40 জাতের আঙ্গুর চারা সংগ্রহ করে জমিতে লাগিয়েছেন তিনি। 1 বছরে তার বাগানে প্রায় 20টি জাতের অধিকাংশ গাছে এসেছে আঙ্গুর ফল। প্রথমবারের ফল মানুষের মাঝে বিলিয়ে দিলেও এরই মধ্যে আঙ্গুর গাছের চারা বিক্রি করেছেন প্রায় 2,50,000 টাকা। পাশাপাশি ফল বিক্রি করে লাভবান হওয়ার স্বপ্ন বুনছেন এই উদ্যোক্তা। প্রায় 40টা জাতের বিদেশি আঙ্গুর চাষ করেছি। তো 9 মাসের মধ্যে আমার প্রায় 20টি জাতের ফলন এসেছে। আমরা যদি সবাই এই ফল চাষে এগিয়ে আসি এবং বাণিজ্যিকভাবে চাষ করি, তাহলে অনেকটা আমদানি নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। বাগানে কর্মসংস্থান হয়েছে অনেকের। সেই সঙ্গে দূর দূরান্তের অনেকেই তার বাগান দেখতে এসে চারা নিয়ে গড়ছেন নিজস্ব আঙ্গুর বাগান। কুড়িগ্রাম জেলায় আমরা আসছি বাগান মালিকের সাথে পরামর্শ করার জন্য, কি করে আমাদের বাগান আমরা কি করে করতে পারি, কিছু চারা সংগ্রহ করার জন্য। নতুন গাছ হিসেবে যে ফলন হচ্ছে, আমরা আশা করি আগামী দিনে এর থেকে দ্বিগুণ ফলন আসবে ইনশাল্লাহ। আমদানি নির্ভরতা কমাতে দেশের বিভিন্ন জেলায় এই আঙ্গুর চাষ ছড়িয়ে দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। এখান থেকে যে কাটিং বিভিন্ন জায়গায় যদি কৃষক পর্যায়ে সরবরাহ করা যায়, তাহলে প্রত্যেক বাড়িতে পারিবারিকভাবে আঙ্গুর চাষ করে পুষ্টি লাভ করা যাবে এবং এই বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমানো যাবে। জেলায় 47,302 হেক্টর উঁচু জমি রয়েছে, যা আঙ্গুর চাষের জন্য উপযোগী। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।